নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিমের সংখ্যা। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত আলোচনা সভায় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। তদন্ত চলছে, দাবি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তের। নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছিল রুফটপ রেস্তোরাঁ। পুজোর আগে মুচলেকা দিয়ে 21টি রেস্তোরাঁ খোলা হয়। বাকিগুলির অবস্থা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট কলকাতা পুরসভা। টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার, দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো নয়, ঘোষণা পরিবহন মন্ত্রীর। কালীপুজোর প্রস্তুতি নিয়ে বারাসাতে রবীন্দ্র ভবনে হল জেলা পুলিশের বৈঠক। এলাকার ট্রাফিক সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশিকা পুলিশের তরফে। সোনালী ফর্ম অব্যাহত শুভমান গিলের। 44 রানে জুরাল আউট হতেই 518 রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন 129 রানে। অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে শহীদ হয়েছেন বাংলার 2 জওয়ান। একজন মুর্শিদাবাদ ও অন্যজন বীরভূমের বাসিন্দা। এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পাশে থাকার বার্তাও। অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে শহীদ হয়েছেন বাংলার 2 জওয়ান। একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ, অন্যজন বীরভূমের সুজয় ঘোষ। এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পাশে থাকার বার্তা। মুখ্যমন্ত্রী লেখেন, তাদের শোক সন্তস্ত পরিবার ও আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার 2 পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চালায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার 2 প্যারা কমান্ডো, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। পলাশ মুর্শিদাবাদের এবং সুজয় বীরভূমের বাসিন্দা। অভিযানের সময় তুষার ঝড়ের মধ্যে পড়েন তারা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। 2 প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তার। পরে উদ্ধার করা হয় সুজয় ঘোষের দেহ। শনিবার দুজনের দেহ তাদের নিজস্ব গ্রামে আনার ব্যবস্থা করে সেনাবাহিনী। কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোন একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার আমাদের মৃগাঙ্কদাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষার ধসে আমাদের বাংলার 2 সাহসী প্যারা কমান্ডোর শহীদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশ রক্ষায় তাদের অসীম বীরত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাদের শোক সন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার 2 পরিবারের সম্ভাব্য সকল সহায়তা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। তদন্ত চলছে, মন্তব্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তের। দুর্গাপুরে ডাক্তারি 2য় বর্ষের এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে এক পরিচিতের সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করেন। তারপর টেনে হিচড়ে ওই তরুণীকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার বয়ান নথিবদ্ধ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার রাত 8:30 নাগাদ পুরুষ সঙ্গীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন ডাক্তারির ওই পড়ুয়া। অভিযোগ, নির্যাতনের আগে তার কাছ থেকে মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। পুরুষ সঙ্গীকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সেই সময় পালিয়ে গেলেও পরে তরুণীকে হাসপাতালে ভর্তি করান ওই সঙ্গী। যদিও ওই সঙ্গীর দাবি সত্য কিনা তা খতিয়ে দেখতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, তদন্ত চলছে, পুলিশের কাছে নতুন তথ্য এলে তা জানানো হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টি সংবেদনশীল, তাই সব দিক মাথায় রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। অন্য পড়ুয়াদের কাছে ঘটনার কথা জানতে পেরেই শনিবার সকালে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন নির্যাতিতার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা। নির্যাতিতার বাবা জানিয়েছেন, তার মেয়ে এখানে নিরাপদ নন। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশ তাকে এই বিষয়ে আশ্বস্ত করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে রিপোর্ট জমা দিতে হবে। প্রসঙ্গত 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারির এক পড়ুয়াকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। চলতি বছরের 18 জানুয়ারি শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দোষীর সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। বস্তুত আরজিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ, 66 ধর্ষণের পর মৃত্যু এবং 103 খুন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ওই হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এদিকে এই ঘটনায় মুখ খুললেন নির্যাতিতার মা। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ওই মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এদিকে ঘটনায় মুখ খুলে নির্যাতিতার মা আরও অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমে নির্যাতিতার মা দাবি করেন, অভিযুক্তরা মেয়েকে ধর্ষণ করার পর মোবাইলও ছিনিয়ে নিয়েছিল আর তা ফেরত দেওয়ার নামে 3000 টাকা চেয়েছিল। बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग को आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन गया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। তিনি আরও বলেন, 3 থেকে 4 জনের সঙ্গে আরও 2 জন এসেছিল। মেয়েকে ধর্ষণের পর মোবাইল ছিনিয়ে নেয় তারা। বলেছিল ভোরের মধ্যে 3000 টাকা দিতে, না হলে ফোন ফেরত পাবে না। শুধু তাই নয়, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা। যারাই কাজ করেছে তারা মেয়েরই সহপাঠী বলে দাবি তার। শুক্রবার রাত 8:30 থেকে 9টা নাগাদ এই ঘটনা ঘটে। 9:30 থেকে 10টা নাগাদ উড়িষ্যায় বসে খবর পান বাবা মা। সঙ্গে সঙ্গেই তারা রাতেই বেরিয়ে পড়েন। তড়িঘড়ি ভোর নাগাদ এসে পৌঁছন দুর্গাপুরে। ভিন রাজ্যে মেয়েকে পড়তে পাঠিয়ে এমন বিপদ ঘটবে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বাবা মা। কলেজ তো ভালো জেনেই পাঠিয়েছিলাম মেয়েকে, গলায় আক্ষেপ নির্যাতিতার বাবার। তিনি মনে করছেন তার মেয়ে এখানে আর কোনোভাবেই নিরাপদ নন। মেয়ের সঙ্গে ঘটায় নির্মম ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন দ্রুত দোষীদের ধরা হবে জানিয়ে পুলিশ তাকে আশ্বস্ত করেছে।
ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, কারণ বিষয়টি এখনো তদন্তের আয়তায় রয়েছে। এই ঘটনায় সেই সহপাঠীও জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে ছাড়া পেতেই প্রাণ হাতে ফেরা শঙ্কর আবার ত্রাণ দিতে নাগরাকাটায়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক আক্রান্ত হওয়ার পরপরই জানিয়েছিলেন দল বললে ত্রাণ দিতে ফের তিনি নাগরাকাটায় যাবেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির 2 জনপ্রতিনিধি। পাথরের ঘায়ে চোখের নিচের হাড় ভেঙে চুরমার হয়ে যায় সাংসদ খগেন মুর্মুর। হেনস্থা করা হয়েছিল শঙ্কর ঘোষকেও। খগেন এখনো হাসপাতালে ভর্তি। কদিন হল শঙ্কর ঘোষ চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। শরীর খানিকটা ঠিক হতেই তিনি ফের ত্রাণ নিয়ে হাজির হলেন নাগরাকাটায়, ঠিক যেখানে তাদের উপর হামলা চালিয়েছিল কয়েকজন হামলাকারী। আপনারা জানেন সেদিন আমাকে মারার মূল কারণ হচ্ছে আমি কেন বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষ যখন মারা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগে, উনি রেড রোডের কার্নিভালে নাচ করছেন। উনি কার্নিভাল বন্ধ না করতে পারলে উনি বসে থাকতে পারতেন, সমবেদনা জানাতে পারতেন। আপনারা তো সব আমার উত্তরবঙ্গের সাংবাদিক, মনে আছে ময়নাগুড়িতে ঝড় হয়েছিল, রাত্রেবেলা তিনি এসে টর্চের লাইট, মোবাইলের লাইট দিয়ে মানব দরদি শাস্তি দিয়েছিলেন, তখন ভোট ছিল। আর কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বর্ষণে মারা গেল, সাথে সাথে সারা রাজ্য শাটডাউন করে দেওয়া হলো। তাহলে উত্তরবঙ্গের মানুষ মারা গেলে কেন এটা হয় না? এই প্রশ্ন করাটা কি আমার অপরাধ, নাকি প্রশ্ন করা অপরাধ? আপনারা তো এত সাংবাদিক বন্ধুরা উত্তরকন্যা করেন, কন্ট্রোল রুম নবান্নে খোলা হলো কেন? কন্ট্রোল রুম কেন উত্তরকন্যায় খোলা হলো না? এই প্রশ্ন করেছি বলে ওরা আমাকে মেরেছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার পরপরই জানিয়েছিলেন দল বললে ত্রাণ দিতে ফের তিনি নাগরাকাটায় যাবেন। কথা মতো শনিবারই ঘটনাস্থলে পৌঁছে সহায় সম্বলহীনদের সঙ্গে কথা বলেন বিধায়ক, তুলে দেন ত্রাণ। গত সোমবার দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামুনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। তাতে চোখের নিচের হাড় ফেটে যায় খগেন মুর্মুর। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকেও। তড়িঘড়ি 2 নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়। শঙ্কর ঘোষ আরও বলেন, আমরা ত্রাণ দেওয়ার কাজে সাহায্য করতে গিয়েছিলাম। শ্রমিক দ্বারা বোটে করে নদীর ওপারের মানুষদের সঙ্গে দেখা করতে চান। আমরা এপারেই ছিলাম, তখন কিছু লোক দিদির কথা বলে আমাদের ঘিরে ধরে। প্রথমে গালিগালাজ, পরে পিছন থেকে মারধর শুরু করে। মাথা সিটের নিচে ঢুকিয়ে দিয়ে কোনো মতে বেঁচেছি। বিজেপি সাংসদ খগেন মুর্মু এখনো হাসপাতালে চিকিৎসাধীন। খানিকটা সুস্থ হলেই তার চোখের নিচের ভাঙা হাড়ের অস্ত্রোপচার করা হবে। অন্যদিকে কদিন হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছাড়া পেয়েছেন, আর শনিবার সুযোগ পেয়ে বামনডাঙ্গায় পৌঁছে গেলেন ত্রাণ বিলি করতে। হাই নিউজ নেটওয়ার্ক। বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার। রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনো টোটো চালানো যাবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী 13 অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, চলবে 30 নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোডও থাকবে। সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। খরচ হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না বলে নির্দেশ পরিবহন দপ্তরের। নভেম্বরের মধ্যে যত টোটো আছে
তারা এনরোলমেন্ট করে নিক, তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না। আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেগুলো বন্ধ করা প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে। অর্থাৎ ইলিগাল ভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না। এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায়, তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে, সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে, কোনো আপত্তি নেই। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই, তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরো বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে, রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা যাবে কোথায় কত টোটো চলে, পরে টোটো নির্দিষ্ট রুট পেতে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরিবহন মন্ত্রী জানান, টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে। একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ চলবে। তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে। জানা যাচ্ছে প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা লাগবে, তারপর 6 মাস আর কোনো টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে প্রতি মাসে 100 টাকা করে ফিস দিতে হবে। টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার। সেখানে জানানো হয়েছে জাতীয় বা রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না। তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রয় করছে আগামী দিনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছিল রুফটপ রেস্তোরাঁ। পুজোর আগে মুচলেকা দিয়ে 21টি রেস্তোরাঁ খোলা হয়েছিল, কিন্তু বাকিগুলোর অবস্থা কি, যা খতিয়ে দেখতে এবার সারপ্রাইজ ভিজিট চালাবে কলকাতা পুরসভা। 1 মাস পার হয়েছে, কলকাতা 83টি ছাদ রেস্তোরাঁর মধ্যে মাত্র 21টি মুচলেকা দিয়ে পুজোর আগে খুলেছিল। কিন্তু বাকিগুলোর কি অবস্থা? সেগুলি কি পুলিশ পৌরসভার নজরদারি এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, নাকি সেই রেস্তোরাঁগুলি এখনো বন্ধ? তা জানতেই এবার তথ্য সংগ্রহ করল পুলিশ এবং পৌরসভা। করা হবে সারপ্রাইজ ভিজিটও। মেচুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যুর পর কলকাতা সহ রাজ্যের সব বাণিজ্যিক সংস্থা ও হোটেল এবং ছাদ রেস্তোরাঁ চালুর ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু উৎসবের সময় যাতে ব্যবসার ক্ষতি না হয় তার জন্য দমকল, পুলিশ ও পৌরসভা থেকে অধিনিয়ম সহ মুচলেকা দিলে সেগুলি 3 মাসের জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছিল। পৌরসভার লাইসেন্স বিভাগে আলাদা কাউন্টার খোলা হয়, কিন্তু পুজোর পর লাইসেন্স বিভাগের তথ্য বলছে 83টির মধ্যে মাত্র 21টি ছাদ রেস্তোরাঁ খোলার জন্য অনলাইনে আবেদন করা হয়েছিল। এক ধাপ এগিয়ে লাইসেন্স বিভাগের এক কর্তার অভিযোগ, সম্ভবত প্রভাব খাটিয়ে মুচলেকা না দেওয়া বা সরকারি নিয়ম না মানার চেষ্টা করছে গুটি কয়েক বার কাম ছাদ রেস্তোরাঁ। কিন্তু পৌরসভা, পুলিশ এবং দমকলের বাছাই করা আধিকারিকদের নিয়ে টিম তৈরি হয়েছে। শনিবার থেকেই আচমকা পরিদর্শন শুরু হবে। কোনো রকম গরমিল ধরা পড়লে নিয়ম মাফিক ব্যবস্থাও নেওয়া হবে। ছাদ রেস্তোরাঁ পরিদর্শনের সময় প্রথমেই লক্ষ্য করা হবে ছাদের দরজা খোলা কিনা, দেখা হবে কোনো স্থায়ী কাঠামো রয়েছে কিনা অথবা গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজোয় বারাসাতের খ্যাতির কথা কারোরই অজানা নয়। প্রতি বছরের মতো এবারও চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি নিয়ে বারাসাতে রবীন্দ্র ভবনে হলো জেলা পুলিশের বৈঠক। তাতে কালীপুজোর সময় এলাকার ট্রাফিক সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েক দফা নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। কালীপুজোয় বারাসাতের খ্যাতির কথা কারোরই অজানা নয়। প্রতি বছরের মতো এবারও চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি নিয়ে বারাসাতের রবীন্দ্র ভবনে হলো জেলা পুলিশের বৈঠক। তাতে কালীপুজোর সময় এলাকার ট্রাফিক সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েক দফা নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুজোর 3-4 দিন সেসব মেনে চলতে হবে বলেই জানিয়েছে বারাসাত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া।
আগামী 20 অক্টোবর থেকে 23 অক্টোবর এই 4 দিন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা 12 নম্বর জাতীয় সড়কে থাকবে নো এন্ট্রি। জাতীয় সড়কের পাশে বসানো যাবে না কোনো স্টল। বৈঠকে এমনটাই জানিয়েছেন বারাসাত জেলা পুলিশ সুপার। আসলে জেলা সদর বারাসাতের অধিকাংশ বিগ বাজেটের পুজো এই জাতীয় সড়ক লাগোয়াই হয়ে থাকে। প্রতি বছরই সন্ধ্যা গড়ালে জাতীয় সড়ক কার্যত দর্শনার্থীদের দখলে চলে যায়। তাই দুর্ঘটনা এবং যানজট এড়াতে বারাসাত এবং মধ্যমগ্রাম শহরে ঢোকার চতুর্দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের যশোর রোডের আলপনালয় হাউজিং এবং বাদু রোডের কাঞ্চনতলা, সোদপুর রোডের বাদামতলা, হাবড়ার চোংদা মোড়, গুমা এবং আমডাঙ্গার সন্তোষপুর মোড়, বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ ব্যাংক মোড় সহ টাকি রোডের কাঁচকল মোড় থেকে পণ্যবাহী গাড়ি শহরে ঢুকতে দেওয়া হবে না। কলকাতাগামী দূরপাল্লার বাসগুলিকে আমডাঙ্গার জাগুলি মোড় থেকে ও উত্তরবঙ্গগামী বাসগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জাতীয় রাজ্য সড়কে ওভারহেড গেটের বদলে এল গেটের সুপারিশ করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুজো কমিটিগুলিকে পর্যাপ্ত সিসি ক্যামেরা রাখার নির্দেশও দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় চলছে বৃষ্টি, ভিজছে রাজ্য, ঘূর্ণাবর্তই তাই। তবে বৃষ্টি কমবে কবে, আসার খবর শোনালো হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের চাপে জেরবার মানুষ, দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে, পুজোতেও মেলেনি রেহাই। তারপরও জারি রয়েছে আবহাওয়ার খামখেয়ালি ভাব। এই বৃষ্টি থামবেই বা কবে? তবে আসার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই আস্তে আস্তে বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে 12ই অক্টোবর উত্তরবঙ্গ এবং 8ই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকেও বর্ষা বিদায়ের পথ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তবে বিদায়ের আগে আর রাজ্যে অতি ভারী বৃষ্টি ঘটানোর মতো শক্তি থাকবে না মৌসুমী বায়ু, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে যে বিপুল জলীয় বাষ্প তৈরি হয়েছিল তার প্রভাব এখনও রয়ে গিয়েছে। সেই কারণেই শনিবার দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানাচ্ছেন আবহবিদরা। আগামী মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে কলকাতায়। ভোরের দিকে থাকবে শুষ্ক হাওয়া, যদিও দিন ও রাতের তাপমাত্রার তফাৎ আপাতত খুব একটা বাড়বে না। শনিবারের আকাশও থাকবে মেঘলা। দক্ষিণবঙ্গের নানা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে না সব এলাকায়। হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই 5 জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে, যদিও আপাতত কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, একটি দক্ষিণ বাংলাদেশের উপর, অন্যটি উত্তর ওড়িশার উপর। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবেই অন্তত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।